স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন করি। এবার জানাবো খবরের বিস্তারিত। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে আপিল বিভাগের রায়ে খালাস পেলেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে ফৌজদারি বিধি লঙ্ঘন করে সাজা দেওয়া হয়েছিল। আর এই রায়কে ন্যায় বিচার প্রতিষ্ঠায় নজিরবিহীন ঘটনা বলেছেন আইনজীবীরা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এই রায় দেওয়া হয়। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি। ন্যায় বিচারের পক্ষে এই রায়কে নজিরবিহীন বলছেন আজহারের আইনজীবী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। পৃথিবীর ইতিহাসেও এটি একটি নজিরবিহীন ঘটনা থাকবে বলে মন্তব্য করেন আইনজীবী। এই রায়ের মাধ্যমে আমরা মনে করি সত্য জয়ী হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। ৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। বন্দীকে অপরাধী নয়, সংশোধিত মানুষ হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজশাহীতে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার ও ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, প্রশিক্ষিত বন্দীরা দক্ষ জনবল হয়ে জেলে বসেই আয় রোজগার করে পরিবারকে সহায়তা করতে পারবেন। কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের কাজ চলছে বলেও জানান উপদেষ্টা। বন্দীকে অপরাধী নয়, সংশোধন যোগ্য মানুষ হিসেবে দেখা এই দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠানের জন্যই সরকার কারেকশন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি সহ নানাবিধ উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে। কেউ চাচ্ছে ডিসেম্বরের নির্বাচন, আবার কেউ ভোটের চেয়ে সংস্কারে বেশি গুরুত্ব দিচ্ছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর দফায় দফায় বৈঠক হচ্ছে, যোগ হচ্ছে নতুন নতুন প্রস্তাব ও দাবি। প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারবে কি রাজনৈতিক দলগুলো? বিশ্লেষকরা বলছেন, জাতীয় স্বার্থে অনড় অবস্থান থেকে সরে দলগুলোকে ছাড় দিতে হবে। কারণ নির্বাচন সংস্কার সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে এক জায়গায় না আসতে পারলে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গ আলোচনায় থাকলেও সময় বাড়ার সঙ্গে সামনে আসছে নতুন নতুন ইস্যু। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার আনুষ্ঠানিক ফল প্রকাশ না হলেও এরই মধ্যে বেশ কিছু মতপার্থক্য স্পষ্ট হয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে দলগুলো নতুন প্রস্তাবের পাশাপাশি নানা দাবি তুলছে। আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবির সঙ্গে ২ উপদেষ্টা সহ ৩ জনের পদত্যাগের দাবি জানাচ্ছে বিএনপি। আর নির্বাচন কবে হবে জানতে চেয়েছে জামায়াতে ইসলামী। সংস্কার ও দৃশ্যমান বিচারের কিছু প্রক্রিয়া শুরু করার আহ্বান তাদের। জাতীয় নাগরিক পার্টি এনসিপিরও ছিল কয়েকটি নতুন প্রস্তাব ও দাবি। এর মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন এবং আওয়ামী লীগের আমলে হওয়া সব নির্বাচন অবৈধ ঘোষণা করা। নতুন নতুন প্রস্তাব ও দাবির ফিরিস্তি দেখে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে সংশয়ে রাজনীতি বিশ্লেষকরা। তাদেরও এটা বোঝা উচিত যে এক সময় না এক সময়
সকলের সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, সমন্বয় করতে হবে। অন্যথায় এখানে নির্বাচন হওয়া, গণতন্ত্রে উত্তরণ হওয়া বলেন, দেশের স্থিতিশীলতা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি বলেন, কোনোটাই সম্ভব হবে না। বিএনপি থেকে বলতেছে এরা এনসিপি মাইন্ডেড। আমি সব পার্টিকেই বলবো এইটা নিয়ে যদি নমনীয়ভাবে গ্রহণ না করে তাহলে ক্রাইসিসটা আরও শার্পেন হবে। বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না হয় এজন্য রাজনৈতিক দলগুলোকে আরও নমনীয় হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। পাশাপাশি সরকারকেও দ্রুত সুষ্ঠু নির্বাচন দেওয়ার তাগিদ দেন তারা। সেই ক্ষেত্রে হবে কি, যত তাড়াতাড়ি সমস্যাটা সমাধান করা একটা উপায় হচ্ছে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন দেওয়া। দেশীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে সমস্ত রাজনৈতিক দলগুলো রাজনীতি করা উচিত, কারণ জনগণ তো তাদের আসল। যেখানে আমাদেরকে একসঙ্গে অনেকগুলো অগ্রাধিকার সম্পন্ন কাজগুলো করতে হচ্ছে এবং করতে হবে, এবং করতে যদি না পারি আমরা, তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হয়ে যাব। উস্কানিমূলক যেসব স্টেটমেন্ট, বক্তব্য, সেগুলি তাদের পরিহার করে চলা উচিত, কারণ পরিস্থিতিটা অত্যন্ত নাজুক একটা অবস্থাতে আমরা আছি। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে টানাপোড়েনের সুযোগে কোনো ষড়যন্ত্র যেন অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করতে না পারে সেদিকে সর্বোচ্চ নজর দেওয়ার পরামর্শ রাজনীতি বিশ্লেষকদের। বাইরে থেকেও ইন্ধন যোগানো হচ্ছে এবং নানাভাবে আপনার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। আজ সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ বন্ধ। ওই এলাকায় সভা সমাবেশ, গণজমায়েত ও মিছিল নিষিদ্ধ। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, সচিবালয়ে আজকের চিত্র কেমন দেখছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের নির্দেশনা মানা হচ্ছে কিনা জানাবেন। আপনি জানেন যে গত 3 দিন ধরে সচিবালয়ে যে আন্দোলন করে আসছে কর্মকর্তা কর্মচারীরা, সেই আন্দোলন আজকেও 4র্থ দিনের মতো তারা কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু গতকাল ডিএমপি এবং সচিবালয়ের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যে সচিবালয়ের ভিতরে বা সচিবালয় সংলগ্ন সড়কে কোনো ধরনের মিছিল, সভা সমাবেশ করা যাবে না, এই ধরনের একটি নির্দেশনা ছিল। তো আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আজকে স্বাভাবিকের চেয়ে সচিবালয়ের প্রতিটি প্রবেশদ্বার এবং ফটকে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি ডিএমপির সোয়াত, পাশাপাশি আর্ম পুলিশ ব্যাটালিয়ন এবং এদিকে বিজিবি সদস্যদের আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তা বিধানে নিয়োজিত রয়েছে। এবং সকাল থেকে কোনো প্রকার গণমাধ্যম কর্মীকেও এই সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে ভিতরে যে কর্মসূচির ঘোষণা করেছে সেটি আজকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, কাউকেই আজকে এই সভা সমাবেশ বা অবস্থান করতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতেই আমরা গণমাধ্যম কর্মীদেরকে আজকে প্রবেশ করতে দিচ্ছি না। তবে আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে দুপুরের পরে হয়তোবা গণমাধ্যম কর্মীদের প্রবেশের একটি সুযোগ করে দেওয়া হতে পারে। তবে আমরা যেটি দেখেছি যে এই সচিবালয়ের যে উল্টা দিকের সড়ক রয়েছে সেখানে জুলাই মঞ্চ নামে একটি সংগঠন, বৈষম্য বিরোধীদের একটি সংগঠন, তারা এখানে একটি অবস্থান নিয়ে আছে এবং তারা স্লোগান দিচ্ছে। তারা বলতে চাচ্ছে যে সচিবালয়ে যারা এই আন্দোলন এবং বিক্ষোভ করছে তারা মূলত এই আইনের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি এবং সচিবালয়কে অচল করে দেওয়ার একটি ষড়যন্ত্র করা হচ্ছে। সেজন্য তারাও এখানে অবস্থান নিয়ে আছে এবং তারা বলছে যে এই সচিবালয়ের এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারাও এখানে অবস্থান করবে। আর পাশাপাশি পুলিশের পক্ষ থেকে এখানে কাউকেই আজকে সচিবালয়ের প্রবেশ মুখে এবং এই সংলগ্ন সড়কগুলিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আন্দোলনকারীরা 10টা থেকে 11টার দিকে কিছুটা সমবেত হওয়ার চেষ্টা করেছিল, তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সম্ভবত সরিয়ে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল ভিতরে হচ্ছে না। তবে সার্বিকভাবে এই ছিল সচিবালয়ের বর্তমান পরিস্থিতি। কৌরি, ধন্যবাদ ইমন আপনাকে। বাজেটের সামাজিক নিরাপত্তা কর্মসূচি নতুন করে সাজানোর পরিকল্পনা করছে সরকার। আনা হবে স্বচ্ছতা, বাতিল হবে বেশ কিছু খাত, তবে খুব সামান্যই বাড়বে সুবিধাভোগী ও তাদের ভাতার পরিমাণ। আগামী বাজেটে এ নিয়ে থাকবে নানা দিক নির্দেশনা। তবে বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের 9 মাসের সংস্কার কার্যক্রমে কোনো নজরই নেই দরিদ্র জনগোষ্ঠীর দিকে। শেরপুরের প্রত্যন্ত গ্রামের মানুষ খালেদা খাতুন পরিবারের সবাইকে হারিয়ে এখন তিনি ব্যস্ত শহরে। বয়সের ভারে কাজ করতে পারেন না, নানান জটিলতায় পান না সরকারি সহায়তাও। আমি ডাহার কাম করে ভাত খাই, আজকা 6 মাস ধরে বিছনাত পড়েছি, রান্ধি না, বাড়ি না, দোহানতে না, 10টা 5টার ভাত আনিয়া খাই কিনা, খুদা লবণ দেয়া, তরকারি নাই, মুছ নাই।
মূলত দেশের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর জন্যই সরকারের আর্থিক প্রণোদনার বরাদ্দ থাকলেও উপকারভোগী শনাক্তে নানা অনিয়মের কারণে তার মতো অনেকেই সুবিধা বঞ্চিত। প্রতি বাজেটে সামান্য ভাতা বাড়ানো হলেও জিডিপির অনুপাতে এ খাতে বিশ্বের সবচেয়ে কম ব্যয় করে বাংলাদেশ। নেতারা খাই পেট ভরবো আঙ্গরে দিব, আমাকে নিজেটা নিজে কর্ম করে খাইতে হয়। এখানে নামে আছে থাকে, কিন্তু আমরা কিছু পাই না। আমার কেউ সহযোগী করেন না, আঙ্গের ধয় না, যারা পাওয়ার মালিক তারাই পায়। চলতি অর্থ বছরে এ খাতে ১৪০টি কর্মসূচির জন্য বরাদ্দ ছিল ১,৩৬,০২৬ কোটি টাকা। তবে এতে আছে উন্নয়ন বাজেটের বিভিন্ন কর্মসূচিও। ২০২৫-২৬ অর্থ বছরে এসব কর্মসূচিতে কাটছাঁট করা হবে। যদি সেগুলো অপ্রয়োজনীয় হয় ডেফিনেটলি সেখানে কোনো একটা মেজারমেন্ট নেওয়া হবে যাতে করে সেটা আর না চালু থাকে। কিন্তু আমি যতটুকু শুনেছি বা জানতে পেরেছি তাতে করে মানে সুরক্ষা কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করার জন্য একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী বাজেটে বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে উপকারভোগী যুক্ত হবে। বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী উপকারভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ ২ বাড়বে। অনেকগুলো প্রোগ্রাম আছে, সেগুলোকে যাতে আরও ইউনিফাইড করা যায়, আরও ভালোভাবে সেগুলো বাস্তবায়ন করা যায় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। এবং যতটুকু বরাদ্দ দেওয়া হয় সেটা যাতে সঠিক লোকদের কাছে যাওয়া হয় সেই ব্যাপারেও কিছুটা আগের চাইতে তাগাদা দেওয়া হয়েছে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ৩ কর্মপরিকল্পনার একটি সংস্কার হলেও দরিদ্র মানুষের সংস্কারে চোখে পড়া মতো উদ্যোগ দেখছেন না দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকার এত সংস্কারের কথা বলে, সংবিধান শুদ্ধ সংস্কার করতে পারে, কিন্তু সাধারণ গরিব মানুষের পক্ষে কাজ করার জন্য প্রশাসনিক ব্যবস্থাপনা কণ্ঠস্বর দিতে পারে না। এটিই দুঃখের জায়গা। দরিদ্রের জীবনমান উন্নয়নে বেশ কিছু পরামর্শও দেন তিনি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ ৩ গুণ হলেও সেদিকে বেশি ঝুঁকছে সরকার। গেল জানুয়ারিতে মোট বিদ্যুতের মাত্র ৩% যোগান আসত তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা এপ্রিলের শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10%। বিশ্লেষকদের অভিযোগ, আমলাদের পরামর্শে বিশেষ গোষ্ঠীকে বাড়তি মুনাফা দিতেই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা বাড়ছে। গরমের সময় দেশে বিদ্যুতের গড় চাহিদা ১৭,০০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। চাহিদা বাড়লে এর যোগান নিশ্চিতে বাড়ে সরকারের চ্যালেঞ্জ। সে সুযোগে বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়ানো হয় তেল ভিত্তিক কেন্দ্রের উপর। যদিও এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয় গ্যাস বা কয়লার তুলনায় প্রায় ৩ গুণ। কন্টিনিউয়াস আমদানি নির্ভরতা, এটার কারণে আমাদের আসলে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। শুধু যে ডলারের দাম বেড়েছে সেটা না, আমরা হয়তো গ্যাসের যেই এটা ছিল, আমরা যদি গত ১ দশকে গ্যাসের উত্তোলনে যদি আমরা যথেষ্ট বিনিয়োগ করতে পারতাম এবং যথেষ্ট সফলতা পেতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু অন্যরকম হতো। পিজিসিবির তথ্য বলছে, গেল ১৬ এপ্রিল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছিল মোট বিদ্যুতের প্রায় 10%, কিন্তু এ জ্বালানির উৎপাদন ব্যয় ছিল মোট জ্বালানির ব্যয়ের প্রায় 29%। আর পিডিবির তথ্য বলছে ২০২৩-২৪ অর্থবছর ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ হয় ১১ টাকা ৩৫ পয়সা। আর এর মধ্যে তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ছিল ২৫ থেকে ২৬ টাকা। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালালেই এখানে একটা গোষ্ঠীর বেশ ভালো রকমের মুনাফা হয় এবং আমাদের দেশে পাওয়ার সেক্টরের ভর্তুকিটা বেড়ে যায়। তো এই যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে এটা সমাধান করার চেষ্টা করবে প্রথম দিন থেকেই, কিন্তু আমরা ওরকম কিছুই লক্ষ্য দেখছি না। বাড়তি চাহিদা মেটাতে বাধ্য হয়েই বাড়ানো হয়েছে চড়া দামের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এটা হবেই, কারণ এটা হচ্ছে যে কারণ আমরা ওই যে বিদ্যুতের গ্যাস কমাই দিচ্ছি, ডিমান্ড বের করে ডিমান্ড মিট করতে হলে তো আমার যদি আমি গ্যাসের যদি চালাতে না পারি, কয়লার যদি আমার এক্সটেন্ড হয়ে যায়, আমার তেলের তো বাড়তেই হবে। সাশ্রয়ী বিদ্যুতের জন্য তাই নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তেলের ব্যবহারও থাকবে, কিন্তু সেটাকে র্যাশনালি কমিয়ে আনা, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে র্যাশনালি বাড়ানো, দুটোকে ব্যালেন্স যদি করা যায় তাহলে এই 10% বিদ্যুৎ যেটা তেল থেকে এখনও হচ্ছে সেটাকে হয়তো আমরা ৪-৫% নামিয়ে আনতে পারবো এবং সেক্ষেত্রে অ্যাভারেজ জেনারেশন কস্টটাকে আমরা র্যাশনাল লেভেলে রাখতে পারবো। এখন মোট বিদ্যুতের প্রায় ৩.৫% যোগান আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে, যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে ১০ টাকারও কম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।
3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলার অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। সকাল থেকে সিলেট নগরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে ঢিলে ঢালা ভাব। শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। সহকারী শিক্ষকরা স্কুলে আসলেও পুরোপুরি হচ্ছে না শ্রেণী কার্যক্রম। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। তবে অনেক প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে আংশিক শ্রেণী কার্যক্রম চলছে। খুলনাতে শিক্ষকদের এই কর্মসূচি চললেও পাঠদান দিচ্ছেন কর্মবিরতিতে থাকা শিক্ষকরা। সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে একাদশ গ্রেডে বেতন নির্ধারণ সহ 3 দফা দাবিতে 5ই মে থেকে বিভিন্ন ধাপে কর্মবিরতি পালন করে আসছেন শিক্ষকরা। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শরীয়তপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর জেলায়। এই এলাকার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে আমরা এই এলাকার মানুষের সংকট, সমস্যা, সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে তাদের সাথে কথা বলবো, জানতে চাইবো তারা কোন কোন সমস্যার ভিতরে রয়েছেন এবং এসব এলাকার কোন কোন উন্নয়নগুলো এখনো বাকি রয়েছে এবং দরকার। আমরা এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলবো। আপনাদের এই ইউনিয়নে এখন মতো রাস্তাঘাটের কি অবস্থা? এখন পর্যন্ত এই এলাকায় রাস্তাঘাট, আমার বিগত হিজলা থানা অধীনে ছিলাম, গত 6 সালে শরীয়তপুর অন্তর্ভুক্ত হওয়ার পর চেয়ারম্যান কোডার মাধ্যমে টুকটাক যতটুকু উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের আহামরি কোনো উন্নয়ন হয় নাই। আমাদের এই মাদ্রাসার বাজার, পূর্ব, পশ্চিম, দক্ষিণ সমস্ত অনুন্নত এলাকা, মানে স্কুল, মাদ্রাসা, কোথাও কলেজে যাইতে পারে না। মাটির রাস্তা কেমন? মাটির রাস্তা, সমস্ত মাটির রাস্তা। আর 2-একটা ইটের রাস্তা হয়েছে, মাত্র একটাই এই রোডটা ইটের রাস্তা হয়েছে। মাদ্রাসার বাজারের পশ্চিমে একটা ইটের রাস্তা হয়েছে, আর সমস্ত কাঁচা রাস্তা। এই কুচাইপট্টি ইউনিয়নের 35,000 জনগণ, মানে এরকম অবস্থা। মানে আমাদের এই ইউনিয়নটা শরীয়তপুর জেলায়, ইউনিয়নটার কথা বললে আমাদের যারা বন্ধু বান্ধব সার্কেল আছে বা আত্মীয় স্বজন যারা আছে, অনেকেই আমাদের এলাকায় বেড়াইতে আসতে পারে না বা আমাদের এলাকাটা খুবই ঘৃণা করে, যে অনুন্নত এলাকা। বর্ষাকালে আমাদের তো চলাফেরা টোটালি মানে ঘরবন্দি হয়ে যায় আমাদের মানুষ। কোনো মোটর সাইকেল তাও চলে না, রিক্সা ভ্যান কিছু চলে না। আর আমাদের এলাকায় এই অনুন্নত থাকার কারণে মানে খুবই অসুবিধা জনগণের। ধন্যবাদ আপনাকে। আমরা একটু জানতে চাইবো চিকিৎসার বিষয়ে। আপনারা এই যে গ্রাম অঞ্চলের মানুষগুলো শহরে যখন যান, সেখানে কি চিকিৎসা সেবাটা ঠিকভাবে পান কিনা? মূলত আমাদের কুচাইপট্টিতে 35 থেকে 40,000 জনসংখ্যা বসত বাড়ি থাকে। সেই অঞ্চলে আমাদের একটা উপস্বাস্থ্য কেন্দ্র দরকার প্রাথমিক চিকিৎসা নেওয়ার জন্য, এবং আমাদের উপজেলা লেভেলে হসপিটাল আছে, চিকিৎসার মান আছে, কিন্তু চিকিৎসক না থাকার কারণে আমরা পরিপূর্ণ চিকিৎসক পাই। শুধুমাত্র 1জন বা 2জন চিকিৎসক থাকে, এ কারণে আমরা পরিপূর্ণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হই। এই হাসপাতালগুলোতে কি আপনারা যে সকল টেস্টগুলো দেওয়া হয়, এগুলো কি এখান থেকে করাতে পারেন নাকি এটি অন্য কোনো প্রাইভেটে যেতে হয়? কিছু কিছু যেটা প্রতিষ্ঠা ওই সরকারি হসপিটালে করার মতো হয় সেটা করে, আর বাকিগুলো বেশিরভাগ মানে 50% হয়তো বাইরে করা লাগে। অনেকগুলো থাকে না, ইলেকট্রিশিয়ান থাকে না, বা ওই প্রতিষ্ঠানের হসপিটালে যেই এস্ট্রো যারা দরকার এই কাজগুলো যারা সম্পৃক্ত থাকে তারা অনেকেই থাকে না বা নাইগা। এই কারণে বিশেষ করে চিকিৎসক না থাকার কারণে, 1জন বা 2জন চিকিৎসা দিয়া করার চিকিৎসক থাকার কারণে, অন্য চিকিৎসক না থাকার কারণে সবকিছু থেকে আমরা সাধারণভাবে বঞ্চিত হচ্ছি। আরেকজনের সাথে কথা বলবো। আপনাদের কি কি অভিযোগ রয়েছে এই এলাকার নতুন করে? আমাদের কুচাইপট্টি ইউনিয়ন গোসাইয়া থানাধীন। আমাদের এই ইউনিয়নে যে রাস্তাঘাট না থাকার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছেলেমেয়েরা সঠিকভাবে যেতে পারছে না এবং বর্ষাকালে পুরাই যেতে পারে না, এবং এই জন্য আমাদের উন্নয়নের যে অবস্থান, পুরাই ইউনিয়ন আমাদের সম্পূর্ণ কাঁচা রাস্তা, 2-1টি রাস্তা আছে ইটের, আর কোনো রাস্তা নেই। বর্ষাকালে আমরা একেবারে অনুপযোগী হয়ে পড়ি, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য আমাদের 2টি মাধ্যমিক বিদ্যালয় আছে, সেখানেও বর্ষাকালে ছেলেমেয়েরা টোটালি যেতে পারে না। যাতে করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং নদী বেষ্টিত এই এলাকা, আমাদের এলাকাটা সুন্দরভাবে উন্নয়ন হয়, আর প্রত্যাশা আপনাদের কাছে আমরা করি। আমরা আরেকজন, কৃষিতে আপনাদের এই এলাকায় কি সমস্যা রয়েছে? আমাদের কুচিপট্টি ইউনিয়ন অবহেলিত এলাকা। এই কৃষি কাজে কোনো এই দেশের লোক শতকে 60 জনের কৃষি লোক, কিন্তু এই নদীর চতুর্দিকে রাস্তাঘাট বান্ধাতে এরপরে খাল কিছু বান্ধা লাইছে। 3টা খাল বানছে, একটা পাঁচকাঠি, একটা 2টা চরমাইজারি, বসকাঠি। এই খালগুলি তারা বান্ধা আমাকে খুব বিপদে ফেলা দিছে। আমরা এই কোনো ফসলাদি উন্নয়ন করতে না, আমরা কৃষি লোক।
আমরা এই কারণেই অবিরত আমরা চাই যে এই খালগুলি দ্রুত বেগে সরকারের মাধ্যমে আমরা এই খালগুলি যে দ্রুত বেগে ছাড়িয়ে দেয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা গোসাইরহাট উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে ঘুরে ঘুরে জানাচ্ছিলাম তাদের সমস্যার খবরগুলো। দুপুর 2টায় আমরা অন্য কোনো ইউনিয়ন থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে অর্থনীতির চালচিত্র তুলে ধরতে সিপিডির মিডিয়া ব্রিফিং চলছে। কথা বলছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মার্চ থেকে জুন পর্যন্ত 2026-এ তখন আবার একটা বেড়ে যাবে। এটা এখন প্রশ্ন করতে পারেন যেটা কেন বাড়বে। বাড়ার একটা কতগুলো কারণ থাকে। এই সময়টাতে একটা সিজনালিটি, অর্থাৎ আমরা তো বিশেষ সময়ে কোনো কৃষি উৎপাদনের যদি বেশি হয় তখন কিন্তু বাজারে সাপ্লাই থাকে, তখন মূল্যস্ফীতি কমে আসে। কিন্তু যখন সাপ্লাইটা একটু কম থাকে এবং এই সময় একটা কৃষির ক্ষেত্রে বিশেষ করে একটা লিন পিরিয়ড এটা থাকে। তারপরে থাকে এই সময় রমজানের থাকে, যখন রমজান হয় তখন তো বাজারে সরবরাহ বাড়ে, তখন কেনাকাটা বাড়ে, তখন একটা মূল্যস্ফীতির এই সমস্ত সিজনালিটির কারণে এই আমরা দেখি যে ট্রেন্ডটা গত বেশ কয়েক বছর থেকে ওই সময়ে কিন্তু মূল্যস্ফীতিটা বাড়ে। সুতরাং এই একদিকে কমার ট্রেন্ডটা আবার বাড়ার ট্রেন্ডের সাথে মিলিয়ে খুব একটা এটা কমানোর ক্ষেত্রে খুব একটা কার্যকরী হবে না, যদি এটা কমাতে হলে লক্ষ্যমাত্রাটা অর্জন করতে হলে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে আমরা পরবর্তীতে বলেছি যে মুদ্রানীতিটার সাথে ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এ নিয়ে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে কথা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অসংখ্য শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন দীর্ঘদিন ধরে আমরা এমন একটি সুবিচারপূর্ণ রায়ের জন্য অপেক্ষা করছিলাম, সেই রায় দিয়ে আজকে আমাদেরকে তিনি আরো বেশি কৃতজ্ঞ এবং অলঙ্কৃত করেছেন। সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী বিগত শেখ হাসিনার স্বৈর শাসন আমলে ভয়ঙ্কর ধরনের জুলুমের শিকার হয়। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে 11 জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। যে জায়গায় বসে আজকে আমি কথা বলছি, দীর্ঘদিন আপনারা এমন একটি অবস্থানে যাদেরকে বসতে দেখেছেন, যাদের মুখের কথা শুনেছেন, কার্যত তাদের একজন ছাড়া দুনিয়া থেকে সবাইকে নির্মমভাবে বিদায় করে দেওয়া হয়েছে। আমি সেই সমস্ত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং তাদের যে সমস্ত সহকর্মীদেরকে অন্যায়ের প্রতিবাদ করায় নির্মমভাবে খুন করা হয়েছে, মহান রবের দরবারে কাতর করতে তাদের জন্য আমি শাহাদাতের সর্বোচ্চ দরজা আমি কামনা করছি। তার পাশাপাশি স্বৈর শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় সংগঠনের, সামাজিক সংগঠনের, মিডিয়ার কর্মীবৃন্দ এবং সাধারণ প্রতিবাদী জনগণ যাদেরকে নির্মমভাবে খুন করা হয়েছে, বিশেষ করে 24-এর গণবিপ্লবের সময় যাদেরকে হত্যা করা হয়েছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন।
এই সকল শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আমাদের সীমাহীন ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তাদেরকে এর উত্তম বদলা দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় দান করেন এবং শহীদদের সাথে আল্লাহ তাআলা তাদেরকেও যেন পরম মায়ার ঠিকানা জান্নাতের জন্য কবুল করেন। আমরা যারা তাদের দায়িত্ব কাঁধে নিয়ে আমাদের যোগ্যতার সীমাহীন ঘাটতি থাকা সত্ত্বেও এগিয়ে চলার চেষ্টা করছি, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে এই জাতি এবং দ্বীনের খেদমতের জন্য আমাদেরকে কবুল করুন। আপনারা জেনেছেন ইতিমধ্যেই আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ আমাদের রিভিউ আবেদন শুনানির পর তার রায় আজকে ঘোষণা করেছেন। এই রায়ে আমাদের সম্মানিত মুসলিম নেতা এবং ভাই জনাব আজহারুল ইসলামের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজ বড় মনে পড়ে জাতির এই সংকট মুহূর্তে কঠিন বাঁকে আমাদের মাথার তাজ এই সমস্ত নেতৃবৃন্দ যদি বেঁচে থাকতেন, তারা তাদের প্রজ্ঞা, দূরদর্শিতা, অভিজ্ঞতা দিয়ে এই জাতিকে পথ দেখাতে পারতেন। ক্যাঙ্গারু কোর্ট এইভাবে এক একজন করে যাদেরকে বিদায় দিয়েছে, দুনিয়ার কেউ আর তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু তাদের স্মৃতি এবং কর্ম, তাদের পুরা অবদান এই জাতির জন্য, আল্লাহর দ্বীনের জন্য অম্লান থাকবে এবং বারবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তারা বেঁচে থাকলে এই জাতিকে সততা, দক্ষতার সাথে সেবা দিতেন এবং রাজনীতিতে অনেক গুণগত পরিবর্তন আসত। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাআলা তার এই সমস্ত নেক